4 নম্বর উদাহরণে আমাদের বলা আছে, জনাব আদেব সাহেব তার কোচিং থেকে উপার্জন 100% অর্থ দুইটি সিকিউরিটি এ ও বিতে বিনিয়োগ করছেন এবং যথাক্রমে 70% ও 30% এবং 70% হারে, এবং সিকিউরিটি প্রত্যাশিত আয় ও পরিমিত ব্যবধান ছিল নিম্নরূপ। আমাদের এখানে এগুলো আমাদের দিছে পরিমিত ব্যবধান এবং প্রত্যাশিত আয় দেওয়া আছে, এবং কোন কোচিংয়ে বা কোন প্রকল্পে কোচিং থেকে অর্থ আয়, যেটা দুইটা সিকিউরিটি ছিল এ এবং বি, কোনটাতে করে এতে করছে 30%, মানে যত তার বিনিয়োগ ছিল তার হলো 30% করছে এ সিকিউরিটিতে আর 70% করছে বি সিকিউরিটিতে, এবং এ সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার 7%, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি আমাদের 9%, আর সিকিউরিটি বির আমাদের আদর্শ বিচ্যুতি প্রত্যাশিত আয়ের হার 12% এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি দিয়ে আছে আমাদের 7%। আর সহসম্বন্ধ কোনটা, যেটা কোরিলেশন বলা হয়, কোরিলেশনের বাংলা হলো আমাদের সহসম্বন্ধ, যেটা কোরিলেশন দিয়ে আছে +1। এখন আমাদের যেটা করতে হবে, গ নম্বরে দেখো, জনাব আবেদের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। তাহলে পোর্টফোলিও আয়ের হার আমরা জানি কি, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে হলে আমাদের ডাব্লিউর মান লাগবে। ডাব্লিউ কি, যেটা ওয়েট বা ভাড়া আরোপিত গড় সেটা তাই ডাব্লিউর মান কি হবে আমাদের এখানে দেখো দেওয়া আছে আমাদের 70% আর 30%। আমি যখন তোমাদের পোর্টফোলিও অঙ্ক করাইছিলাম তখন তোমাদের বলছিলাম যে যখন আমাদের দেয়া থাকবে না ডাব্লিউর মান বা কোন প্রকল্পে কী পরিমাণ বিনিয়োগ করছি সেটা দেয়া থাকবে না, তখন দুইটা সিকিউরিটির ক্ষেত্রে ডাব্লিউর মান কত হবে মনে আছে কারো? হ্যাঁ, তখন হাফ হবে। যখন এই যে এইখানে যেমন বলা আছে যে 30% 70% বিনিয়োগ করছে, যখন এই কথাটা বলা থাকবে না, অনেক অঙ্কেই বলা থাকে না যে কোন প্রকল্পে কী পরিমাণ বিনিয়োগ করছি, কোন সিকিউরিটিতে কী পরিমাণ বিনিয়োগ করছি, যদি এরকম বলা না থাকে তখন আমরা ধরে নেব হাফ বিনিয়োগ করছে বা 50% করছে, সেই অনুযায়ী আমরা করব। আর যখন অঙ্কে বলা থাকবে অবশ্যই এই যেই পরিমাণ বলা আছে সেই পরিমাণ অনুযায়ী করতে হবে। বুঝতে পারলাম? এরপরে দেখো আমাদের, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেখো, যেটা আমাদের গ নম্বরে বলছে কি, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো, বা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলছে। আর উদ্দীপকে আর ঘ নম্বরে যেটা বলছে সেটা আমি পরে করব। দেখো, পোর্টফোলিও আয়ের হার নির্ণয়, আয়ের হার নির্ণয়, পোর্টফোলিও আয়ের হার নির্ণয়। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, W1 এর মান কত দেওয়া আছে আমাদের 30% বা 0.30। W2 মান দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট, 70% বা 0.370। এটা হলো আমাদের ডাব্লিউর মান দেওয়া আছে। এরপরে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, প্রত্যাশিত আয়, যেটা আরবার এর মান দিয়ে আছে আমাদের 7%, আরবার বির মান দিয়ে আছে আমাদের 12%। এরপর আমাদের পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি, পরিমিতি ব্যবধান দেখা আছে সিগমা এ সমান 9%, আর সিগমা,
ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? আমি তো দেরি করি না, 10টার কাছাকাছি সময় চলে আসি। দেরি করবো সরি না স্যার, কেন? আজকে একটু সবাই তাড়াতাড়ি আসার চেষ্টা করো, 5 মিনিটের মধ্যেই বা 1 মিনিট 2 মিনিটের মধ্যেই সবাই জয়েন করে ফেলবে, তাহলে অঙ্কগুলো প্রথম থেকে কি বললাম সেটা বোঝা যায়। আচ্ছা দেখো, এগুলো আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন আমাদের কি বলছে, পোর্টফোলিও আয়ের হার নির্ণয়। তাহলে আমরা জানি পোর্টফোলিও আয়ের হার আয়ের উপর যে ছোট করে দাগটা দিয়েছেন, এটার নাম জানি কি স্যার? আর আর বার ওটারে বলা হয় বার। আর বার পি সমান সমান কি, সামেশন ডব্লিউ আই আর হলো আর বার আই। তো এটা আমরা W1 আর বার এ বা WA আর বার এ প্লাস WB আর বার বি, যেহেতু দুইটা সিকিউরিটি আছে আমাদের, এই দুইটা সিকিউরিটি আমরা করব। এখানে 1 2 না দিয়ে WA দিই আর WB দিই, যেহেতু সিকিউরিটি দুইটা আমাদের এ এবং বি, তাই আমরা WA এবং WB দ্বারাই প্রতিটা প্রকাশ করব। তাহলে WA এর কত আমাদের 0.30 এবং আর বারের হলো 7%, যোগ WB হলো আমাদের 0.7070 গুণ আর বার বি হলো আমাদের কত পার্সেন্ট, 12%। তাহলে একবারে লিখে ফেলি, এটা আমাদের কত হবে দেখো, 0.3 × 7 দিলে আমাদের 2.1 আসে, বা আর 0.7 × 12 দিলে হলো 8.4। তাহলে 8.4 যোগ 2.1 মোট 10.5। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো আমাদের এটা দুটা হলো 10.5। এবার ঘ নম্বরে আমাদের এটা বলছে, কি বলছে যে উদ্দীপকে সিকিউরিটি দুটির সহসম্বন্ধ +1 হতে -1 হলে পোর্টফোলিও ঝুঁকির কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। আর পোর্টফোলিও ঝুঁকির সূত্র কি আমরা জানি, কোন সূত্রের মতো, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মতো, যেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর মতো, মনে আছে? আমাদের পোর্টফোলিও ঝুঁকি সিগমা পি সমান সমান কি ডাব্লিউ এ হোল স্কোয়ার সিগমা এ হোল স্কোয়ার, এইটুক মিলে আমরা এ ধরলাম, এ হোল স্কোয়ার, তারপরে ডাব্লিউ বি, তারপরে সিগমা বি হোল স্কোয়ার, এটুক হলো বি স্কোয়ার ধরলাম, আর এটুক 2ab, যেটা 2 ডাব্লিউ এ সিগমা এ ডাব্লিউ বি সিগমা বি। এই হলো আমাদের মূলত সূত্রের ইয়া। আর এখানে কি একটা হবে, কোরিলেশন এ বি, এটুকু শুধুমাত্র আমাদের বাড়তি আসবে। মনে আছে সবার এই সূত্রটা? এটা মনে রাখবা, এই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রর মতো করে মনে রাখবা। হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছি না তো, একটু খাতাটা বাম দিকে চাপান। আচ্ছা দেখো, হ্যাঁ স্যার, এখন দেখতে তো যেটা আমরা বললাম যে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে রেখে, এত বড় সূত্রটা মনে রাখবা খুব সহজেই, যে আমাদের এখানে ডাব্লিউ এ আর সিগমা এ হবে, তার হোল স্কোয়ার, দুইটা হোল স্কোয়ার হবে, তারপরে ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার হবে, এবং প্লাস 2ab, মানে 2 ডাব্লিউ, প্রথমটা যেটা লিখলাম ডাব্লিউ এ সিগমা এ, এবং ডাব্লিউ বি সিগমা বি লিখলাম, তারপরে শুধুমাত্র কোরিলেশন এ বিটা এটা মনে রাখবা। এখন দেখো এখানে যেটা বলছে আমাদের, যে সহসম্বন্ধ যখন সহসম্বন্ধ +1 হলে পোর্টফোলিও ঝুঁকি
ঝুঁকির পরিমাণ সমান সমান সিগমা পি সমান সমান ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 WA সিগমা এ ডাব্লিউ বি সিগমা বি ইন্টু আর এ বি। এখন এগুলোর আমরা মান বসাবো। ডাব্লিউ এর মান কত আমাদের 0.30 এর হোল স্কোয়ার ইন্টু সিগমার মান কত ছিল আমাদের, সিগমার মান ছিল 9%, 9 হোল স্কোয়ার প্লাস এটা হবে আমাদের 0.70 হোল স্কোয়ার ইন্টু 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.30 ইন্টু 0.70 ইন্টু 9 ইন্টু 12, 9 ইন্টু কত 7, সরি 9 ইন্টু 7 ইন্টু আর কোরিলেশনের মান কত দেওয়া আছে বলছে +1, তাহলে কোরিলেশন আমাদের এখানে +1 বসাবো। তাহলে এবার গুণ করো এই দুটা করে আমরা বসাবো 0.3 হোল স্কোয়ার ইন্টু 9 হোল স্কোয়ার দিলে আমাদের 7.29 হয় %। তারপরে 0.7 হোল স্কোয়ার ইন্টু 7 হোল স্কোয়ার দিলে 24.01। এবার 2 ইন্টু 0.3 ইন্টু 0.7 ইন্টু 9 ইন্টু 7 দিলে আমাদের 26.46 হয়। তাহলে এগুলো যোগ করি প্লাস 7.29 প্লাস 24.01 যোগ করলে 57.76। দেখো আমরা এখানে একটা রুট দিতে ভুলে গেছি, এখানে একটা রুট হবে, প্রতিটা রুট হবে। দেখো তাহলে আমরা এটার উপর রুট করলে আমাদের কত হবে, রুট ওভার এন হলে 7.6% হয়েছে সবার? এবার মনে পড়ছে? হ্যাঁ স্যার। অঙ্কগুলো সহজ না, উত্তর বসাতে পারলেই তোমার অঙ্কগুলো খুবই সহজ। এরপরে দেখো আমাদের তাহলে এরপরে ঘ নম্বর করব আমরা। ঘ নম্বরে আরেকটা বলছে কি আমাদের +-1 হলে সহসম্বন্ধীয় কখন হবে। তাহলে যখন সহসম্বন্ধ -1 হলে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ হবে সমান সমান সিগমা পি সমান সমান এখানেও WA তারপরে সিগমা এ হোল স্কোয়ার প্লাস WB সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 WA সিগমা এ WB সিগমা বি তারপর কোরিলেশন AB, আর টোটালটার উপরে আমাদের রুট ওভার হবে। প্রতিটা পরিমিতি ব্যবধান বা ঝুঁকির পরিমাণ আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাদের কী হবে, এই রুট ওভার হবে। এরপরে আমাদের মানগুলো বসাই যেগুলো আছে এখানে 0.30 হোল স্কোয়ার ইন্টু কত 9 প্লাস 0.70 হোল স্কোয়ার ইন্টু 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.3 ইন্টু 9 ইন্টু 0.7 ইন্টু
7, তারপরে কোরিলেশন -1। তাহলে কোরিলেশন -1 হবে, এই দুইটা মানই দুইটা আগে যেটা করছিলাম সেই মানই হবে। সেটা কত করছিলাম আমরা? আগের ওয়ানটা দেখলে আমাদের 7.29 ছিল, আর এখানে ছিল আমাদের 24.01 ছিল। আর এইখানে যেহেতু মাইনাসের কারণে -1 আছে, তাই টোটালটা আমাদের মাইনাস ফিগার চলে আসবে। টোটালটা মাইনাস ফিগার চলে আসলে আমাদের কত আসবে? -26.46। মানে আগে যেটা প্লাস ছিল, 1+1 ছিল, তার কারণে প্লাস মাইনাস মান আসছে, এবং এটা মাইনাস মান আসবে। এটা তোমরা ক্যালকুলেটরে করেও দেখতে পারো। দেখো এখানে, দেখো এই যে 2 × 0.3 × 9 × 7 0.7 × 7, তারপরে ইন্টু -1 দেখলে দেখবো যে এখানে -26.46 এই মানটা আসবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা যে মানটা বাদ দেবো, 24.729 যোগ 24.01, এই দুটো যোগ মাইনাস হবে 26.46। তাহলে এটা যোগ করলে কত হবে? √4.84। এটাকে আমরা √ওভার করলে কত হবে মান? 2.2%। বুঝতে পারলাম? তাহলে এখন আমাদের যে কথাটা লিখছে, মন্তব্যতে কি লিখতে হবে? এখানে বলছে যে সহসম্বন্ধ +1 হতে -1 যদি হয়, তাহলে পোর্টফোলিও ঝুঁকির উপর কী প্রভাব পড়বে আমাদের। তাহলে পোর্টফোলিও ঝুঁকি যখন আমাদের +1 ছিল সহসম্বন্ধ, তখন আমাদের পোর্টফোলিও ঝুঁকি ছিল 7.6%। আর যখন আমাদের সহসম্বন্ধ -1 ছিল, তখন আমাদের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ 2.2% হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ঝুঁকি পরিবর্তন হয়েছে? যে একটা থেকে, বা পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ সহসম্বন্ধ +1 থেকে -1 হওয়ার কারণে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কমে গেছে, বা পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে। বুঝতে পারছো সবাই? তাহলে মন্তব্য, হ্যাঁ স্যার। ওকে, তাহলে জি স্যার। মন্তব্য লিখে দেবো আমরা। দেখো দেখো সহসম্বন্ধ, যা কলমের কালি শেষ হয়ে গেল। দেখো সহসম্বন্ধ +1 থেকে একে -1 হলে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ হ্রাস পাবে। এবার লিখতে পারো যে +1 সহসম্বন্ধ হলে আমাদের পোর্টফোলিও হবে 7.46, আর পোর্টফোলিও -1 হলে, বা সহসম্বন্ধর মান -1 হলে, তখন আমাদের পোর্টফোলিও পরিমাণ হবে 2.1। সুতরাং আমাদের পোর্টফোলিও পরিমাণ হ্রাস পেয়েছে। 9 নম্বর আমাদের দেখো কি লেখা আছে। একজন জনাব সালাম তার জমাকৃত 1 লক্ষ টাকা 3টি সিকিউরিটিতে বিনিয়োগ করছেন। একটা হলো সিকিউরিটি এ, সিকিউরিটি বি, যথাক্রমে এ 30,000 এবং 40,000 টাকা, এবং বাকি টাকা সিতে বিনিয়োগ করেন। তাহলে বাকি টাকা সিতে কত টাকা বিনিয়োগ করে? 1 লক্ষ টাকার মধ্যে 30,000 আর 40,000 চলে গেল। 30 আর 40 যোগ করলে 70,000 হয়। তো 70,000 চলে গেল, বাদ বাকি থাকলো আমার 30,000 টাকা। এই তাহলে 30 সিতে কত করছে আমাদের? সিতে বিনিয়োগ করছে 30,000 টাকা। তাহলে জনাব সালামের পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত সিকিউরিটি তিনটির আয়ের পরিমাণ দিয়ে আছে আমাদের। এতে দিয়ে আছে আমার 15%, বিতে দিয়ে আছে 20%, এবং সিতে দিয়ে আছে আমাদের 25%। তাহলে জনাব সালাম তার পোর্টফোলিওতে
সিকিউরিটির সংখ্যা বাড়াতে চান এবং নিম্নের 3টি সিকিউরিটির মধ্যে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করবেন তা চিন্তা ভাবনা করছেন। মানে এইখানে যে 3টা করছে এই 3টার ছাড়াও আরও বেশি সিকিউরিটিতে সে বিনিয়োগ করতে চায়, সেই 3টার ইনফরমেশন এখানে একটু দেওয়া আছে। যে ডি সিকিউরিটি এর বিটার মান আছে আমাদের 0.5, প্রাক্কলিত আয়ের হার আছে আমাদের 11%, পরিমিত ব্যবধান আছে 12%। ই সিকিউরিটির 1 দিয়ে আছে বিটার মান 14%, 10%, এবং এফ সিকিউরিটির 1.5, 10% প্রাক্কলিত এবং পরিমিত ব্যবধান দিয়ে আছে 15%। তাহলে দেখো এইটা করতে হবে এক নিয়মে, এটা করতে হবে আরেক নিয়মে। আমাকে কে বলতে পারবা যে এটা কোন কিসের সূত্র হবে, যখন এটা আমাদের আয়ের হার দিয়ে আছে এবং পোর্টফোলিও করতে বলছে, তাহলে এটা কোনটা কি নির্ণয় করতে হবে? এবিসি সিকিউরিটির মধ্যে আমরা কি করব? পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করব, বা পোর্টফোলিও আয়ের হার কোনটা, যেটা আমরা WA প্লাস R/A এটা সূত্র দিয়ে যেটা করি, এটা হলো পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কিন্তু নির্ণয় করতে পারে না। একটা হলো এটা দুটো জিনিস ভালো করে মনে রাখবা, একটা হলো পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। আয়ের হার মানে প্রথম যেই সূত্রটা WA R/A, তারপরে WB R/B, WC R/C, তো এরকম করে পোর্টফোলিও আয়ের হার। আর যখন বলবে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো, তখন তার মানে হলো পোর্টফোলিও পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে, তখন আমরা সেই সূত্র নির্ণয় করবো। এখানে সেটা বলেনি। আর ডি সিকিউরিটি যেটা বলছে, DEF সিকিউরিটির আমাদের যেই ইনফরমেশন দিয়ে আছে সেটা অনুযায়ী আমরা কোনটা করব? 0.5 বিটার মান দিয়ে আছে, তাহলে বিটার মান দেওয়া থাকলে আমাদের সেই আগের যেই RF মাইনাস R/বার দিয়ে আছে, RF মাইনাস RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা, এই সূত্রটা মনে আসছে তোমাদের? R/বার সমান সমান RF প্লাস RM মাইনাস RF। RF মানে কি? রিস্ক ফ্রি রেট, আর এখানে বেটার মান। এটা হলো রিস্ক ফ্রি রেট বা আমাদের যেটা ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়, সেটা প্রকাশ করা হয় RF দ্বারা। আর RMটা কি? মার্কেট ঝুঁকি। আর RFটা হলো, আর বেটার মান হলো আমাদের সিস্টেমেটিক রিস্ক, সেটা। দেখো দেখো RF মানে বেটার মান হলো আমাদের কত পার্সেন্ট এখানে দিয়ে আছে, আর বাজার ঝুঁকির মান 12% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার দিয়ে আছে আমাদের 6% দিয়ে আছে। তাহলে এখান থেকে আমাদের জনাব সালামের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলছে। আর ঘ নম্বরে উদ্দীপকের 3টি সিকিউরিটির মধ্যে 2টি সিকিউরিটিতে জনাব সালাম বিনিয়োগ করা উচিত তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। মানে এই যে ডিসিশনটা দিছে সেটা হলো আমাদের যে 3টি সিকিউরিটি কোনটা কোনটা, DEF, এই 3টার মধ্যে যে কোনো 2টি সিকিউরিটিতে জনাব সালাম বিনিয়োগ করতে চান, তাহলে যেখানে আমরা দেখব আয়ের হার বেশি সেটাতেই তার বিনিয়োগ পরিমাণ হবে বেশি। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। ওকে, সবাই দেখতে পাচ্ছ? তাহলে এটা ছিল আমাদের উদাহরণ 10। দেখো, তাহলে 10-এর আমরা গ নম্বর শুরু করব, নাকি 9 ছিল? উদাহরণ 9 ছিল, এটা 9 ছিল, তার উদাহরণ 9। হ্যাঁ 9 নম্বর ছিল উদাহরণ 9, গ নম্বর। দেখো এখানে আমাদের আমরা জানি পোর্টফোলিও আয়ের হার নির্ণয় সূত্র কি? আমরা জানি পোর্টফোলিও আয়ের হার সমান সমান R/P সমান সমান কি? আমরা WA R/A প্লাস WB R/B প্লাস এখানে যেহেতু 3টা আছে WC R/C, এই 3টা মানে। এখন দেখো আমাদের এখানে আগের যে অঙ্কগুলো আমরা করছিলাম সেখানে আমাদের W এর মানগুলো দেওয়া ছিল পার্সেন্টেজ আকারে। এখন এই অঙ্কে আমাদের বলা আছে যে কোথায় কত পরিমাণ বিনিয়োগ করছি, এখন আমাদের সেটা পার্সেন্টেজে বা দশমিকে পরিণত করতে হবে বা দশমিকে নিয়ে আসতে হবে মানগুলো, নাহলে আমাদের অঙ্কের সাথে মিলবে না।
তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ার্কিং করব। এখানে WA সমান সমান এখানে হলো যেটা বিনিয়োগের পরিমাণ সেটা ভাগ দিতে হবে মোট বিনিয়োগ দ্বারা। তাহলে এখানে হবে বিনিয়োগের পরিমাণ ভাগ হবে মোট বিনিয়োগ, এটা দ্বারা। তাহলে বিনিয়োগের WA তে আমাদের বিনিয়োগের পরিমাণ কত ছিল? আমাদের 30,000 টাকা। আর মোট বিনিয়োগ কত ছিল আমাদের? 1 লক্ষ টাকা। মোট বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা। তাহলে এই 30,000কে 1 লক্ষ দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে কত আসবে? এটাই আমাদের WA এর মান। 30,000 ভাগ 1 লক্ষ ভাগ দিলে 0.30। দেখো আগের অঙ্কগুলোতে আমাদের দেওয়া ছিল 0.30 অথবা এই 30 সাথে 100 গুণ দিয়ে দেওয়া ছিল 30%, এইভাবে দেওয়া ছিল। তা আমরা সহজে 30% দেওয়া থাকলে 100 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের 0.3 চলে আসতো, অথবা সরাসরি 3% দেওয়া থাকলে 3% আমরা দিয়ে দিতাম। তাই যেহেতু এই অঙ্কের যখন দেওয়া থাকবে না এইভাবে যে বিনিয়োগের পরিমাণ দেওয়া থাকবে যে 30,000, 40,000, 10,000, তখন এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। কে কি যেন প্রশ্ন করলো? একটা করছো? কোনো কোশ্চেন আছে? স্যার না, প্রশ্ন করতে বললাম যে 3.0। এরপরে WB এর পরিমাণ কত হবে আমাদের? এখানে আমাদের বিনিয়োগের পরিমাণ ভাগ মোট বিনিয়োগ। তাহলে এখানে কত হবে? 40,000 ভাগ 1 লক্ষ। তাহলে 40,000কে 1 লক্ষ দ্বারা ভাগ দিলে কত হয়? দিলে 0.40। এটা হলো। এবার W3C এর মান হবে বিনিয়োগের পরিমাণ, একই সূত্র, বিনিয়োগের পরিমাণ ভাগ হবে মোট বিনিয়োগ। তাহলে কত হবে? এখানে 30,000 ভাগ 1 লক্ষ। 30,000কে 1 লক্ষ দ্বারা ভাগ দিলে কত হয়? 0.30। এবার আমরা মানগুলো বসাবো আমাদের। আর যেগুলো দিয়ে আছে যে আর এবং প্রত্যাশিত আয়ের হার যে দেওয়া আছে, যেগুলো পোর্টফোলিও আয়ের হার, আর দিয়ে আছে। আরবার A সমান সমান কত দিয়ে আছে আমাদের? 15% বা 15%। আর তারপরে আরবার B সমান সমান দিয়ে আছে আমাদের 20%। আরবার C সমান সমান দিয়ে আছে 25%। এবার বসাবো আমরা। তাহলে আরবার P সমান সমান কত? আমাদের মানগুলো বসাবো। WA আরবার A প্লাস WB আরবার B প্লাস WC আরবার C। তাহলে W এর মান 0.30 ইন্টু আর এর মান হলো 15 প্লাস WB হলো 0.40 ইন্টু কত পার্সেন্ট? 20% যোগ 0.30 ইন্টু 25%। তাহলে এটা আমাদের করলে কত হবে? 0.3 ইন্টু 15, 4.5 প্লাস 0.4 ইন্টু 20 হলো 8, 0.3 ইন্টু 25 হলো 7.5 যোগ 8 যোগ 4.5 আমাদের হলো 20%। হয়েছে সবার? মিলছে সবার সাথে নাকি ভুল করছি? মিলছে? ওকে। এবার আমাদের ঘ নম্বরে যেটা বলছে, ঘ নম্বরে আমাদের বলেছে কি যে পোর্টফোলিও যে আয়ের হার উদ্দীপকে উল্লেখিত 3টি সিকিউরিটির মধ্যে
কোন দুটি সিকিউরিটি জনাব সালামের বিনিয়োগ করা উচিত গাণিতিকভাবে ব্যাখ্যা করো। মানে আরও 3টা সিকিউরিটিতে সে বিনিয়োগ করতে চায়, সেটা হলো আমাদের ডিইএফ। ডিইএফের আমাদের যে সকল ইনফরমেশন দিয়ে আছে আমরা সেখান থেকে সেই ইনফরমেশনগুলো অনুযায়ী আমরা অঙ্কগুলো করব। দেখো তাহলে 9-এর ঘ নম্বর উত্তর। তাহলে এখানে আমাদের ডি সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার সমান সমান আর ডি সমান সমান কী হবে, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ আর বেটা হবে। বেটা তোমরা এইভাবে লিখতে পারো, অথবা বি দিয়ে এখানে একটা ইয়াও দিতে পারো, সমস্যা নাই। তারপরে এখানে তাহলে আমাদের আর এফ এর মান কত আছে আমাদের, বা ঝুঁকিমুক্ত আয়ের হার আমাদের বইতে দিয়ে আছে 6%। 6% হলো আমাদের ঝুঁকিমুক্ত। আর আর এম বা মার্কেট ঝুঁকি দিয়ে আছে আমাদের কত, 12%। আর বেটার মান দিয়ে আছে কত, বেটার মান দিয়ে আছে আমাদের 0.5। তাহলে আমরা এখানে বসাই মান 6 প্লাস 12 মাইনাস 6 ইন্টু 0.5। এটা করলে কত হবে, 6 ইন্টু 0.5 দিলে 3 হবে। তাহলে 6 যোগ 3 সমান সমান 9% হবে। এরপরে আমাদের ডিই সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার। তাহলে এখানে কি হবে, আর ই হবে সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ বেটা। তাহলে এখানে বেটার মান কত হবে, বেটার মান চেঞ্জ হবে আমাদের, বেটা সমান সমান আমাদের এখানে 1। বেটার মান হবে 1। আর আর এফ আর এম তো একই মান আছে, আর এফ সমান সমান আমাদের 6% আর আর এম সমান সমান 12%। তাহলে 6 যোগ 12 মাইনাস 6 তো বেটার মান 1। তাহলে এখানে 6 যোগ 6 থাকবে সমান সমান 12%। এবার এফ সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার সমান সমান কি আমাদের, আর এফ সমান সমান আর এফ মাইনাস আর এম মাইনাস আর এফ ছোটাতে ইন্টু বেটা। তাহলে এখানে আমাদের আর এফ সমান সমান 6%, আর এম সমান সমান 12%, আর বেটার মান কত হবে আমাদের 1.5 বা 1.5। তাহলে এখানে আর এফ 6% যোগ 12 মাইনাস 6 আর এখানে 1.5। তাহলে 6 প্লাস 6 ইন্টু 1.5 কত হবে, 6 ইন্টু 1.5 দিলে 9 হবে। তাহলে 6 যোগ 9 দিলে আমাদের 15%। এখন এই 3টা সিকিউরিটির মধ্যে যে কোনো 2টা সিকিউরিটি আমাদের গ্রহণ করতে বলছে, বা যে কোনো 2টা সিকিউরিটি আমাদের নিতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো আমাদের যেটা বলছে এখানে আমরা দেখব যে তুলনা করার জন্য আমাদের যে আয়ের হার দিয়ে আছে প্রাক্কলিত আয়ের হার, প্রাক্কলিত আয়ের হার আমাদের একটা 11%, 14%। ওকে, তাহলে আমি আরেকবার দেখো এই জিনিসটা বলছি, কে যেন মেসেজে দিল স্যার আরেকবার বোঝান।
আচ্ছা ঠিক আছে, আমি দেখো আরেকবার বুঝাই দিচ্ছি যে প্রয়োজনীয় আয়ের হার মূলত আমাদের সূত্রটা বা আমাদের কখন গ্রহণযোগ্য হবে এবং কখন গ্রহণযোগ্য হবে না, এই চিহ্নটা হলো গ্রেটার দেন লেস দেন বলা হয়, লেস দেন গ্রেটার দেন। তাহলে দেখো যেই দিকে মুখ থাকবে সেটা হলো বড় হবে, আর যেই দিকে কোনা দিক থাকবে বা কোণ থাকবে সেই দিক হলো ছোট হবে। তাহলে যখন আমাদের প্রাক্কলিত আয়ের হার বড় হবে এবং প্রয়োজনীয় আয়ের হার ছোট হবে, দেখো প্রাক্কলিত আয়ের হার আমাদের বইতে দেওয়া আছে, আমাদের বইতে দেওয়া আছে হলো প্রাক্কলিত আয়ের হার। আর প্রয়োজনীয় আয়ের হারগুলো আমরা বের করলাম, যে ডি সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার সূত্রের মাধ্যমে বের করলাম 9%, ইর মাধ্যমে ই সিকিউরিটি বের করলাম 12% এবং এফ সিকিউরিটি বের করলাম 15%। এই তিনটা আমরা প্রয়োজনীয় আয়ের হার বের করছি। এখন আমরা দেখব যে প্রয়োজনীয় আয়ের হার প্রাক্কলিত আয়ের হার থেকে বড় হওয়া যাবে না, ছোট হতে হবে, তাহলে আমাদের গ্রহণযোগ্য হবে। আর যদি বড় হয়ে যায় প্রয়োজনীয় আয়ের হার, তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য হবে না বা সেটা আমাদের কোম্পানির জন্য ভালো হবে না। এখন দেখো প্রাক্কলিত আয়ের হার আমাদের বইতে দিয়ে আছে ডি সিকিউরিটির 11%, ই সিকিউরিটির 14% এবং এফ সিকিউরিটির 10%। এবং প্রয়োজনীয় আয়ের হার যেগুলো আমরা বের করছি সেটা কত, ডি সিকিউরিটির 9%, ই সিকিউরিটির 12% এবং এফ সিকিউরিটির 15%। এখন দেখো কোনটা বড় কোনটা ছোট, আমাদের বলছিল যে প্রাক্কলিত আয়ের হার বড় হতে হবে, যদি বড় হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে এইখানে আমরা ডি সিকিউরিটি দেখলাম 11 আর 9 হলো প্রয়োজনীয়, তাহলে আমাদের প্রাক্কলিত আয়ের হার বড়, সেজন্য এটা গ্রহণযোগ্য। প্লাস এখানে হলো প্রাক্কলিত আয়ের হার 14% এবং প্রয়োজনীয় আয়ের হার 12%, তাহলে এটাও আমাদের প্রাক্কলিত আয়ের হার বেশি, তাহলে এটাও আমাদের গ্রহণযোগ্য। আর এফ সিকিউরিটিতে দেখো যে প্রাক্কলিত আয়ের হার 10% এবং প্রয়োজনীয় আয়ের হার 15%, তাহলে এই কারণে এই সিকিউরিটিটা গ্রহণযোগ্য নয়। এবার কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার ক্লিয়ার স্যার, ফার্স্ট থেকে একটু দেখাবেন। ফার্স্ট থেকে মানে কোন এই পেজ নাকি তারও আগে? তার আগে করছি আমরা এই পেজ করছি, দেখো 9 আমরা জানি পোর্টফোলিও আয়ের হার বের করছি, মোট বিনিয়োগের পরিমাণ, মোট বিনিয়োগ ডাব্লিউর মানগুলো বের করে নিছি। উদাহরণ 4 থেকে হ্যাঁ